প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কান পাকা রোগ ও তার চিকিৎসা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেজবা উদ্দিন আহমেদ 1957 সালের জুলাইয়ে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় কান পাকা রোগ। আমি প্রথমেই স্যার জানতে চাইবো যে কান পাকা রোগ বলতে কি বোঝায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কান একটু আমাদের পঞ্চমেন্দ্রের একটা উল্লেখযোগ্য ইন্দ্রিয়র হচ্ছে কান। তো সেই কানের তিনটা অংশ আছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। মধ্যকর্ণের যে অংশটা, সেটাতে যখন প্রদাহ হয়, সেখানে সেই প্রদাহের থেকে সাধারণত আমরা ইংলিশে ইনফেকশন বলি, সেখান থেকে সাধারণত কান পুজ আসে এবং পানি আসে। সেটাকে সাধারণ ভাষায় আমরা এটাকে কান পাকা রোগ হিসাবে সাধারণ মানুষ মনে করে। আচ্ছা স্যার, কান পাকা রোগের ক্ষেত্রে আপনি অলরেডি বলে ফেলেছেন ইতিমধ্যে যে পুজ বা পানি আসবে, এছাড়া আর কি কি লক্ষণ থাকে? এছাড়া পুজ এবং পানি আসবে, এটা একটা লক্ষণ। তাছাড়া আরও উপসর্গ আছে, যেমন কান ব্যথা হতে পারে, কানে কম শুনবে, এটা একটা বড় এবং গুরুত্বপূর্ণ একটা সমস্যা। এবং এখানে কান পাকার এটা দুটো ভাগ আছে। আমরা সাধারণত এটাকে ডাক্তারি পরিভাষায় ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বলি, সাধারণ ভাষায় কান পাকা রোগ। এটার দুটো অংশ আছে, একটা হচ্ছে সেফ ভ্যারাইটি, যেটা আমরাকে টিউবোটিম্পেনিক ভ্যারাইটি বলি, আর একটা হচ্ছে আনসেফ ভ্যারাইটি, সেটাকে বলি অ্যাটিকন্ট্রোল ভ্যারাইটি। তো টিউবোটিম্পেনিক ভ্যারাইটি যেটা, সেটাতে সাধারণত পুজ, ঘন ঘন কান দিয়ে পানি এবং পুজ আসবে, মাঝে মধ্যে ব্যথা হবে, কানে কম শুনবে। এবং এটা দেখা যায় যে বাচ্চা বয়সের যারা রোগী, তাদের সবচেয়ে বেশি এফেক্ট করে এই কারণে যে তারা যেহেতু কানে কম শুনে, তাদের লার্নিং প্রসেসটা বাধাগ্রস্ত হয়। আচ্ছা। তো সেফ ভ্যারাইটি যেটা, সেটা সাধারণত কানের পর্দার একটা মধ্যম অংশ যেটা, সেখানে একটা সামান্য ছিদ্র থাকে, সেটা দিয়েই মাঝে মধ্যে মধ্যকর্ণের যে মিউকাস মেমব্রেন বলি আমরা, সেটাকে প্রদাহ হয় এবং ঘন ঘন প্রদাহের কারণে সেখানে আপনার পুজ এবং পানি আসতে থাকে। তো সেটা সাধারণত চিকিৎসা করলে ভালো হয়ে যায়, কিন্তু যেহেতু কানের পর্দা একটা ছিদ্র থাকে, সে কারণে এটা বারবার হতে থাকে। আচ্ছা। আর যেটা বললাম যে আনসেফ ভ্যারাইটি, সেটা একটু মারাত্মক। এটাকে আমরা অ্যাটিকন্ট্রোল ভ্যারাইটি বলে। এটা সাধারণত এখান থেকে যে উপসর্গগুলো দেখা যায়, সবসময় দুর্গন্ধযুক্ত আপনার পুজ এবং পানি আসতে পারে। আচ্ছা। এবং এখান থেকে কিছু কিছু কমপ্লিকেশন যেটা হয়, সেটা হচ্ছে জটিলতা দেখা দিতে পারে। যেমন আপনার এখানে আমাদের একটা নার্ভ আছে, ফেসিয়াল নার্ভ আমরা বলি, সেটা বাঁকা হয়ে যেতে পারে। সেটা এফেক্ট করলে সেটা কারণে মুখ বাঁকা হয়ে যেতে পারে। আরেকটা সবচেয়ে বড় মারাত্মক যেটা, ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন। এটার কারণে আপনার মেনিনজাইটিস, যে আমাদের ব্রেনের যে ঝিল্লি আছে, যে পর্দা আছে, সেটা এফেক্ট করতে পারে এবং ব্রেন অ্যাবসেস হতে পারে। এগুলোকে বলা হচ্ছে সার্জিক্যাল ইমার্জেন্সি। এটার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই দুটোই, এবং অবশ্যই সেভ এবং আনসেভের দুটোরই সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে। স্যার, একটু জানতে চাইবো যে আমরা তো লক্ষণগুলো সম্পর্কে জানলাম, একটু যদি কারণটা আমাদেরকে বলতেন। কারণ আসলে দেখা গেছে যে সারা পৃথিবীর প্রায় 11% মানুষ এই কান পাকা রোগে ভুগে। তার বেশিরভাগই দেখা যাচ্ছে যে অল্প বয়সে শিশু এবং অ্যাডোলেসেন্ট যারা আমরা বলি, তারাই বেশি ভুগে। এটা ঘন ঘন হওয়ার একটা কারণ হচ্ছে যে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে শ্বাস, আমরা যে দিক দিয়ে শ্বাস নেই, নাক এবং
গলা পর্যন্ত। এটার প্রদাহের ঘন ঘন প্রদাহের কারণে কানের সাথে নাকের একটা সম্পর্ক আছে, স্টেশন টিউব আমরা বলি। এটার ডিসফাংশন অথবা এটা ঠিকমতো কাজ করতে না পারার কারণে ঘন ঘন ইনফেকশনটা হয়ে থাকে। আচ্ছা, তো এটা এই কারণে এই মধ্যকর্ণের প্রদাহ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সেখান থেকেই এই কান পাকা রোগের উৎপত্তি হতে হয়। আচ্ছা, আবার আরেকটা আছে, যেমন মনে করেন আমরা অনেক সময় কান চুলকায়, কান পরিষ্কার করি কাঠি দিয়ে হোক, ক্লিপ দিয়ে হোক, এবং মাঝে মধ্যে রাস্তায় দেখা যায় যে কিছু কিছু চিকিৎসক, পল্লী চিকিৎসক, তারা মাথায় হেডলাইট দিয়ে কানের পরিচর্যা করছে, তাদের কারণে আঘাতজনিত কারণে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়ে এই প্রদাহ হওয়ার সম্ভাবনা, অদক্ষতার কারণে আসলে। স্যার, এই যে বললেন যে আপনি যে একটা বয়সের কথা বললেন, যে একটা নির্দিষ্ট বয়সের রোগীদের ক্ষেত্রে আপনারা এটা বেশি দেখে থাকেন, এটা স্যার কেন হচ্ছে? এটা হচ্ছে যে এই স্পেশালি যারা অল্প বয়সী, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিন্তু ঘন ঘন ভাইরাল ইনফেকশনের কারণে, এবং যদি আপনার ঘিঞ্জি এলাকায় বেশি থাকে, ওয়েল ভেন্টিলেটেড যদি রুম যেন না থাকে, এসব পরিবেশে এই জিনিসগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। পার্সোনাল হাইজিন যারা মেনটেন করতে পারে না, সে এই কারণে। এবং আরেকটা সমীক্ষা দেখা গেছে যে যেসব বাচ্চারা কম মায়ের দুধ পান করেছে, তাদের ঘন জিহাসটা বেশি সংক্রমণ হওয়ার দেখার সম্ভাবনা থাকে। স্যার, কান পাকা রোগের চিকিৎসা কি কি প্রচলিত আছে? আচ্ছা, একটা হচ্ছে যখন কানকে দিয়ে পুজ আসবে, পানি যাবে, অবশ্যই সাথে সাথে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। এটার জন্য আমরা সাধারণত কানের ড্রপ, অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করি, তারপরে অ্যান্টিহিস্টামিন, এবং ব্যথা থাকলে তার চিকিৎসা, এবং সাথে যদি জ্বর এবং অন্য কোনো সংক্রমণ দেখা দেয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করতে পারি। সেটা হচ্ছে যে সেফ ভ্যারাইটির কথা আমরা বললাম। তবে এর পার্মানেন্ট চিকিৎসা হচ্ছে যখন সেই রোগী ভালো হয়ে যাবে, তার কানের যে পর্দার ছিদ্র, সেটাকে অপারেশন করে ভালো করে নিলে তাহলে দেখা যায় যে তার শ্রবণ শক্তিও মোটামুটি উন্নত হয়, এবং এই ঘন ঘন কান পাকা রোগ থেকে সে মুক্তি পায়। আচ্ছা। এবং বর্তমানে সারা বিশ্বে এবং আমাদের দেশেও এর খুব ভালো সুচিকিৎসা ব্যবস্থা আছে। আচ্ছা। আর যেটা আনসেফ ভ্যারাইটি, সেটা তো এখানে কলেস্টিওটোমা নামে একটা জিনিসের তৈরি হয়, যেটা আপনার কানের হাড়কে খেয়ে ফেলতে পারে। সেখান থেকে যেহেতু কান এবং আমার ব্রেনের দূরত্ব খুব বেশি না, সেখান থেকে ইনফেকশনটা ব্রেনে চলে যেতে পারে। এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ নিয়ে তাড়াতাড়ি এটা অপারেশন করে, এটারও একটা ভালো চিকিৎসা আমাদের দেশে বর্তমানে আছে। আচ্ছা স্যার, একটা প্রবণতা দেখা যায় রোগীদের মধ্যে যে যখন কান ব্যথা করছে বা কান থেকে পুজ পানি পড়ছে বা এ ধরনের কোনো সমস্যা যখন তারা মুখোমুখি হচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে ফার্মেসি থেকে নিজের ইচ্ছা একটা কানের ড্রপ কিনে নিচ্ছে, বা ফার্মেসির তে যিনি ওষুধ বিক্রেতা তার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। এই ব্যাপারগুলোতে কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে? আসলে যারা ফার্মেসিতে থাকে তারা তো আসলে বিশেষজ্ঞ চিকিৎসা না, এবং চিকিৎসকও না। তারা হয়তো সাধারণ ডাক্তারদের কিছু প্রেসক্রিপশন থেকে, কিন্তু কোন চিকিৎসা, কোন অসুখের জন্য কোন ড্রপটা তাকে দিতে হবে, সেটা একটা বিশেষজ্ঞ চিকিৎসকই ভালো মতো তাকে সাহায্য করতে পারবে। সেই জন্য এখানে আপনার ভালো হওয়ার চেয়ে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণে অবশ্যই এই কান পাকা রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ নিয়ে তার প্রতিকার করাটা সবচেয়ে ভালো। স্যার, এই যে কান পাকা রোগের যে আপনি দুই ধরনের ভ্যারাইটি বললেন, সেফ ভ্যারাইটি, আনসেফ ভ্যারাইটি, এগুলো যদি আনট্রিটেড অবস্থায় থেকে যায় অথবা মানে চিকিৎসা যদি কেউ না করে, তাহলে পরবর্তীতে সে কি কি অসুবিধার সম্মুখীন হবে? সেফ ভ্যারাইটি একটা হতে পারে যে তার কানের মধ্যকর্ণের যে আমাদের 3টা ছোট ছোট অস্থি থাকে, সেই অস্থিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। সেগুলো দিয়ে আমরা সাধারণত আমাদের শ্রবণ ইন্দ্রিয় যেটা, সেটাকে আমরা সাউন্ড যেটা আসে সেটার মাধ্যমে আমরা শুনি। তো পর্দা এবং অস্থি যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কানের শ্রবণ শক্তি কমে যাবে, এবং সেখান থেকে এটাকে আমরা সাধারণত কন্ডাকটিভ ডেফনেস বলি। আরেকটা হচ্ছে যে এর পিছনে অন্তকর্ণের যে অংশ থাকে, সেখানে ককলিয়া নামের যে অংশটা, সেটা একটা নার্ভের একটা অংশ, সেটার যদি ক্ষতি হয়ে যায় তাহলে তার পার্মানেন্ট কি
কি বলে হিয়ারিং ড্যামেজ, যেটা শ্রবণ আচ্ছা শ্রবণ শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে সবচেয়ে বড়। আর আনসেফ ভ্যারাইটি তো আপনাকে আগে বলেছি যে সেখান থেকে ব্রেনে ইনফেকশন যে মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। এবং আমি মনে করি যে এটার প্রতিকার করা উচিত, এবং যারা কান পাকা রোগে ভুগছে তাদের যেখানে সেখানে চিকিৎসা না করা উচিত, এবং তারা কানে যেন পানি না ঢোকে সেই ব্যবস্থা করবে, এবং যখনই কান পাকা পানি অথবা পুজারবে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চিকিৎসা করে তার প্রতিকার করবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম কান পাকা রোগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। এখন আজকে আমরা যে এটা দেখাবো, মুভমেন্টটাকে দেখাবো, সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার প্রেস। আমরা ফোকাস করবো হচ্ছে চেস্ট মাসলে। পাওয়ার প্রেসের রিজনটা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় যে যারা বেঞ্চ প্রেস করছে লং টার্ম বেঞ্চ করার পরে রোটেটর কাফ মাসলে একটা ইনজুরি হয়। ও ইনজুরিটাকে যদি আমরা হিল করতে নিই তাহলে কিছুটা টাইম দিতে হয়। তো ওই টাইমের সময় অনেক সময় দেখা যায় যে তাদের আমরা বলি যে এক্সারসাইজগুলো না করতে। এতে যে জিনিসটা হয়, লং টার্মে এক্সারসাইজ গ্যাপের পর যখন তারা আবার শুরু করে তাদেরকে আবার লো ওয়েট থেকে শুরু করতে হয়। শুরু করতে করতে যখন আবার সেম ওয়েটে যায় আবার দেখা যায় যে পুরোনো যে ইনজুরিটা আবার সেটা ব্যাক করে রিকার করে সেটা। তো এই জিনিসটা তখন হয় কি একটু ফার্স্টারিং মনে হয় যে আমি আবার এই জায়গাতে আসলাম, আবার এটাকে আমাদের করতে হচ্ছে, ব্যাক করতে হচ্ছে। যে কারণে যে জিনিসটা আমরা করি, যে জন্য একটা গ্যাপ পিরিয়ড থাকে, এই গ্যাপ পিরিয়ডের সময় আমরা একটু মডিফাইড করি। রিজনটা হচ্ছে এই যে তাহলে কী হবে, যখন ওই রোটেটর কাফটা কিন্তু অলরেডি রেস্টে থাকবে, কিন্তু প্রেসিং যে অন্যান্য যে স্ট্যাবিলাইজ যে মাসলগুলো থাকে এবং যে স্ট্রেন ডেভেলপ করার যে পেক্টোরাল মাসলের যে সমস্ত অ্যাক্টিভেশনগুলো থাকে সেগুলোকে সবসময় আমরা অ্যাক্টিভ রাখি এবং কিছুটা ধীরে ধীরে এটাকে আরও বাড়িয়ে ফেলার চেষ্টা করি। এগুলো একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এই, যদি পেক্টোরাল মাসলের যে বেঞ্চ প্রেসটা যদি আমরা হেভি ওয়েট যদি তুলতে না পারি তাহলে কিন্তু চেস্টের খুব একটা ডেভেলপমেন্ট হতে চায় না। তখন কী করতে হয়, তখন দেখা যায় কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে দেখা যায় যে বডি সিস্টেমটা এরকম যে এই ইয়েতে এক্সারসাইজে তারা বেশি ওয়েট তুলতে পারে না। তখন কীভাবে তাদেরকে একটু গ্র্যাজুয়ালি ওইভাবে সিমুলেট করে বডিটাকে ট্রিক করে যে ওয়েটটাকে বাড়ানোর ক্যাপাসিটি বাড়ানো যায়, সেই জন্য কিছু এক্সারসাইজ আছে প্রোগ্রাম আছে, যেটাকে আমরা বলি পাওয়ার প্রেস। এই এক্সারসাইজটা আমরা করেছি পিক আপ করেছি যারা স্ট্রং ম্যানের যে প্রোগ্রামগুলো থাকে, যারা ওই করছে বডি বিল্ডিং না, স্ট্রং ম্যান যারা কম্পিটিশন করছে তাদের কিছু এক্সারসাইজের থাকে, প্রোগ্রাম থাকে, রেজিমিং থাকে। ওই রেজিমিং থেকে আমরা জিনিসগুলোকে পিক আপ করেছি। এখন দেখুন আমরা এক্সারসাইজটা কীভাবে করবো। ওকে ভাইস, রেডি? যদি আপনাদের প্ল্যাটফর্ম থাকে, বক্স থাকে, তাহলে জিনিসটা আপনার দুইটা জায়গায় এভাবে রাখবেন। আর যদি বড় প্লেট থাকে তাহলে খুব একটা দরকার, তার আমরা ফ্লোর থেকেও করতে পারি। অনেক সময় এটাকে আমরা বলি হচ্ছে ফ্লোর প্রেস। এখন দেখুন সে কীভাবে করছে। ইয়েস ওকে, গো, কিপ অন গোয়িং। ওকে, এটা সুবিধা হচ্ছে এই যে আপনার কিন্তু এলবোটা কিন্তু যেহেতু আপনি ফ্লোরের উপর করছেন বেশি দূর যেতে পারবে না, রেঞ্জ অফ মোশনটা কিন্তু কমে গেছে। এতে যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র আপনি পেক্টোরাল মাসল এবং ট্রাইসেপে প্রেশার পড়ছে, কিন্তু আপনার রোটেটর কাফ যে মাসলটা সেটাতে কোনো প্রেশার পড়ছে না, যদি পড়ছে খুবই মিনিমাম। এতে যে জিনিসটা হবে ধীরে ধীরে ওই মাসলগুলো ডেভেলপ হয়ে যাবে এবং আপনার ম্যাসিভ পাওয়ার ডেভেলপ করা শুরু করবে। ইয়েস, গো, স্টপ। আপনারা নিজেও যদি কোনো জিমে যদি এটা যদি অন টেস্ট যদি আপনারা যদি অন টেস্ট যদি করেন, আপনি দেখবেন যে আপনি যদি 80 কিলো দিয়ে বেঞ্চ প্রেস মারতে পারেন, এই এক্সারসাইজটা আপনি 100 কিলো দিয়ে করতে পারবেন। যদি রেগুলার প্রোগ্রামে এক্সারসাইজটা আপনি যদি করেন তাহলে দেখবেন যে 2-3 সপ্তাহের ভিতর আপনি 80 কিলো থেকে 100 কিলো, 120 কিলোস আপনি প্রায় 1 মাসের ভিতর ডেভেলপ করতে পারবেন। এবার একটা জিনিস আপনি খেয়াল করবেন, একটা ওয়েটে যদি আপনি 40% ইনক্রিমেন্ট করতে পারেন তাহলে সেম টাইম কিন্তু আপনার অ্যাটলিস্ট 25% মাসল কিন্তু ডেভেলপ হবে। তার মানে কি, মাসলটা কিন্তু ডেভেলপ হচ্ছে। এগুলো একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যাদের রোটেটর কাফে কোনো ইনজুরি আছে, শোল্ডারে কোনো ইনজুরি আছে, অথবা জয়েন্টসে কোনো ইনজুরি আছে, এই বেঞ্চ প্রেস করার জন্য তারা যদি ওই এক্সারসাইজটা বেঞ্চ প্রেস বন্ধ করে দেয়, ট্রেডিশনাল এক্সারসাইজটা যদি আপনি করেন 2 থেকে 3 সপ্তাহ পর ভিতর দেখবেন যে আপনার ওই ইনজুরিগুলো তো হিল হয়ে যাবে। যখন আপনি 3 সপ্তাহ পর এক্সারসাইজ শুরু করবেন, আপনি সেম ওয়েট থেকে আবার এক্সারসাইজটা শুরু করতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি। এমন রোগীদের ক্ষেত্রে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, চলুন সে বিষয়ে জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে।
প্রিয় দর্শক, আজকাল অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বলে যে আমরা ইউরিক অ্যাসিডের প্রবলেমে ভুগছি, অর্থাৎ রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় সেটাকে আমরা হাইপার ইউরেসেমিয়া বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া বলি। এই রক্তে যে রেঞ্জে ইউরিক অ্যাসিডের মাত্রা থাকতে হয় তার স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে গেলেও কিন্তু অনেকেরই কমপ্লেইন হয়, পায়ে ব্যথা বা অনেক সময় জ্বালা পোড়া করে, ক্র্যাম্পিং করে। তো সেই ক্ষেত্রে সবাইকে অবশ্যই ডক্টরের কাছে যে ব্লাড টেস্ট করিয়ে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে হয়। তবে এটাও ঠিক যে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে একটি প্রপার ডায়েট। কেননা ডায়েটের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু কমিয়ে ফেলতে পারেন। কেননা দর্শক, খাবারে দেখা যায় পিউরিনের মাত্রা বা পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এবং ইউরিক অ্যাসিডের মাত্রাকে স্বাভাবিক করতে এই পিউরিন সমৃদ্ধ খাবার যেমন টমেটো, শসা, গাজর এবং যে কোনো লাল রঙের সবজিকে অ্যাভয়েড করতে বলা হয়। এই সময় ডাল বা ডাল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করলে আপনি অনেক সহজে আপনার ব্লাডের ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পারবেন। মাংসের ক্ষেত্রে বলা হয় যে পাখির মাংস যেমন কবুতর বা হাঁস এই জাতীয় মাংস এবং গরু খাসির মাংসকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। সেই সাথে বিভিন্ন অর্গান মিট যেমন কলিজা, গিলাম, মগজ এই জাতীয় অর্গান মিটগুলোকে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রোটিনের জন্য আপনি ডিমের সাদা, দুধ, টক দই অথবা মাছ থেকে আপনার প্রোটিনের চাহিদা মেটাতে পারেন। যেহেতু আমরা অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলোকে এই সময় অ্যাভয়েড করতে বলি, তাই সারাদিনে প্রোটিনের চাহিদা মেনটেন করার জন্য এই খাবারগুলো আপনাকে সাহায্য করে থাকবে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে পিচ্ছিল জাতীয় সবজি যেগুলো আছে যেমন ঢ্যাঁড়স, ফুলকপি এবং আরও অন্যান্য কচুর লতি বা মুখি এগুলোও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। সাধারণত সবুজ পানীয় সবজি যেমন লাউ, চাল কুমড়া, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা এগুলো আপনার খাবারের তালিকায় বেশি করে রাখবেন। অবশ্যই পানি খেতে ভুলবেন না, কেননা দর্শক, পানি কিন্তু আপনার ইউরিক অ্যাসিডকে ইউরিনের মাধ্যমে বের করে ব্লাডের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। তবে আপনি খাবারকে নিয়ন্ত্রণ করে 2 মাস পর অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডটি পরীক্ষা করে দেখুন। সেই ক্ষেত্রে এটির মাত্রা নর্মাল হয়ে গেলেও ঝট করে আপনার বাদকৃত খাবারগুলোকে তালিকায় আবার শুরু করবেন না। আস্তে আস্তে ডায়েটিশিয়ানের পরামর্শ মতে অথবা ডক্টরের সাথে কথা বলে তারপর আপনাকে সেই খাবারগুলো আবার পরবর্তীতে গ্রহণ করা যেতে পারে। সুতরাং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আপনি অবশ্যই আপনার ডায়েট ঠিক করে ফেলুন। সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারবেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। একটানা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করবেন না, মাঝে মধ্যে উঠে পড়ুন, একটু হাঁটাহাঁটি করে আবার বসুন। কোমরে ও ঘাড়ে ব্যথা হওয়ার আশঙ্কা কমে যাবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। জ্বর হচ্ছে আমাদের শরীরে একটা স্বাভাবিক তাপমাত্রা থাকে। এই স্বাভাবিক তাপমাত্রার আবার ভেরিয়েশন আছে, সকালে এক ধরনের, বিকালে এক ধরনের। তো মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ধরেন 98.4 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু সেটা আবার সন্ধ্যার দিকে আপনার 1 ডিগ্রি ফারেনহাইট বেশিও থাকতে পারে। তো জ্বর বলতে হবে যদি কোনো সময় এমন হয় যে আমাদের অন্যান্য সময়ের তাপমাত্রা যদি 98.4 বেশি হয়, অথবা যদি আপনার বিকেল থেকে শুরু করে অন্য সময়টাতে 99.4 বেশি হয়, সেটাকে আপনার বলবো জ্বর। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।